মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো না কত জল জমে গেছে আমাদের এখানে। এখনো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর গাছের গোড়াগুলোতে বেশ জল হয়ে গেছে। দেখো পুরো মাটিগুলো একদম ভিজে। আজকে আর জল দিতে লাগবে না। ওয়েদারটা একদম ভালো নেই, পুরো আকাশটা একদম কালো হয়ে আছে। বেড়ার দিকে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, জানো তো। একদম মনোরম ওয়েদার যাকে বলে। একই শীত পাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন 6টা 10 বাজে। বাইরেটা বেশ, ঘরগুলো তো অন্ধকার, বাইরেটাতে এমনি বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বেশ ভালোই হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই এখন রান্নাঘরে এলাম, একটু চা বসাবো। কি শীত শীত পাচ্ছে গো, মনে হচ্ছে যেন গায়ে কিছু একটা হাউস কোটগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু চা বসাই, চা বসিয়ে তারপর রান্নায় কি হবে দেখি। ফ্রিজে তো একটু মাছ আছে, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বার করে রাখি, দিয়ে একটু জলে ভিজিয়ে না রাখলে না চিংড়ি মাছটা রান্না করতে পারবো না। লাউ আছে, ভাবছি লাউ দিয়ে চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছ বাটা অনেকে খায় গো, আমি খাই না। চিংড়ি মাছ বাটা খেতে নাকি খুব ভালো লাগে। একাতে হবে না। মাছটাকে জলে ভিজিয়ে দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে তোমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে তরকারি করবে, জানো। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খেতে খুব ভালো লাগে। তনুও খুব ভালোবাসে। আগে তো আমরা লাউ খেতাম না, আমি একটু আধটু খেতাম, তনু একদমই খেত না। ওকে খালি বলতাম যে একটুখানি খেয়ে দেখ না, একটুখানি খেয়ে দেখ, যদি না ভালো লাগে তাহলে খাবি না। এরম করে করে আস্তে আস্তে একটু একটু করে সবজিগুলো খাওয়া শেখালাম। এখানে আসার পর। আগে যখন নিমতলায় ছিল তো মোটে খেত না, কারণ তখন না সত্যি কথা বলতে কি মাছ ফাছ ভালো আনতো না, জানো তো। মাছটা সেই আনতো দুপুর 2টোর সময়, সেই মাছের পেট ফেট গলে একদম হয়ে যেত। আর ও মাছ খাওয়াও যেত না, খুব গন্ধ ছাড়তো। আবার বেঁচে না রাখলে বাবা এসে একদম তুলকালাম কাণ্ড হবে, একদম সব ভেঙে ফেলার কাণ্ড। তো যাই হোক, ওই রকম মাছ আনতো তো তনু একদম খেত না। এখন এই কাকিমার কাছ থেকে একটু মাছ নিয়ে আসি, টাটকা নিয়ে আসি, অল্প নিয়ে আসি। কিন্তু মাছটা খুব ভালো দেয়। আর এই চিংড়ি মাছগুলো সবটা করিনি, কিছুটা রেখে দিয়েছি। আমি না কোনোদিন চিংড়ি মাছ বাটা খাইনি, জানো। অনেকে বলে চিংড়ি মাছের মাথা বাটা খায়, কিন্তু সেগুলো বড় বড় চিংড়ি হলে তবে তোমার বাটাটা খায়। আর আজকে আমি স্টিলের কড়াটাতে বসিয়েছি, দেখো না স্টিলের কড়াটা একটু পুড়ে পুড়ে মতো যাচ্ছে যেন মনে হচ্ছে, কিন্তু বেশ রান্নাটা তাড়াতাড়ি হয়েছে। খুব পাতলা কড়ার তো, আর আমার মনে হলো যে আজকে এইটা দিয়েই করি, কারণ অনেক দিন হয়ে গেছে এই স্টিলের কড়াটাতে রান্না করা হয়নি। আর এই কড়াটা সেই তোমার জামা কাপড় কিনতে গেছিলাম হাওড়া স্টোরসে, এই কড়াটা তখন দিয়েছিল, জানো। ধোঁয়া ছেড়ে যাচ্ছে, কিন্তু খেতে ভালো হয়েছিল, রান্নাটা খারাপ হয়নি, বেশ সুন্দর হয়েছিল। আর এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারিতে একটু বেশি কিছু লাগে না, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু আদা জিরে একটু লঙ্কা হলুদ আর একটু মিষ্টি একটু নুন, ব্যাস আর কিচ্ছু নয়। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়া। আর তারপরে তোমার ওই চিংড়ি মাছটা ভেজে রাখা ছিল, ওটা ঢেলে দিলাম, দিয়ে একটু অল্প জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর লাউটা একদম কচি তো, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছিলো। আর না বানানোর সময় একটু ঘি গরম মশলা, ব্যাস আজকে একদম লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা একদম ফাটাফাটি হয়েছিল। এর মধ্যে দিলাম একটুখানি গরম মশলা, একটুখানি ঘি, ব্যাস আমার আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি রেডি। আজকে রুটি দিয়েও একটা তরকারি বানাবো, জানো তো, ছোলার তরকারি। ছোলার তরকারিটার মধ্যেও আজকে একটু কড়াতে তেজপাতা দিলাম, একটুখানি তোমার পেঁয়াজ দিচ্ছি, আর একটুখানি তোমার আদা দেবো, একটু জিরে দেবো, ঠিক আছে, একটু লঙ্কা একটু হলুদ, আর একটু টমেটোটা কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। ছোলাটা তো ভেজানো ছিল, আর ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। কী তরকারি করে দেবো টিফিনে বুঝতে পারছিলাম না, তারপরে বলি যে না আজকে এই ছোলা দিয়ে বরঞ্চ তরকারিটা করে দিই, রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আর সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছিল খেতে। তুমি বললাম কেমন লাগছে না, বলছে দারুণ হয়েছিল খেতে। আজকে তোমাদের ছুটি দেয়নি, ঈদ উপলক্ষে যে ছুটি হয় তোমাদের দেয়নি, বলছে ছুটি নেই আজকে। হ্যাঁ, সেই জন্য তুমি অফিস বেরোবে, সেই জন্যই সকাল থেকে উঠে একটুখানি তাড়াহুড়ো রান্না হচ্ছে। তবে আজকে খুব একটা তাড়াহুড়ো নেই, কারণ কি আমি অনেকটা সকালে উঠে পড়েছি তো, ওই জন্য আজকে একটু তাড়াহুড়োটা কমই আছে। এখন বেশি বাজে নেই, 7টা 15 20 বাজে, প্রায় আমার রান্না হয়ে গেছে, রুটি হয়ে গেছে, ওদিকে তোমার ভাতের জন্য একটা তরকারি রেডি হয়ে গেছে, রুটির জন্য তরকারিটাও প্রায় রেডি হয়ে গেছে। রুটির তরকারি ছোলা দিয়ে আলু দিয়ে এখানে রুটি হয়ে গেছে। এখানে হয়েছে তোমার
চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি, আর নিচে আছে তোমার ভাত। ঘড়ির কাঁটা 8টা বাজে। আর এই তনু রেডি হয়ে গেছে, আর আমিও সমস্ত কিছু ওকে জোগাড় করে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়েছে, আর ছাতা দিতেই হবে, কারণ আজকে তো তোমার বাইরে বৃষ্টি হয়। আর ছাতাটা অন্যদিন ব্যাগেতেই দিয়ে দিই আমি, না আজকে ছাতাটা হাতে করে নিয়েছে, বাড়িতে ঝিঝির করে বৃষ্টি করছে, খাটিয়ে যাবি। তবে জানো তো 10টার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমি তো ভাবছিলাম ওনা পুরো ভিজেই যাবে। তারপরে অফিসে পৌঁছে গিয়ে বললো কি যে না আমি ভিজে যাইনি। আর আজকে তো একটু ট্রেনটাও লেট ছিল, কারণ কি আজকে তো এমনিতে ছুটি ছটার দিন তো। আর বলছে যাওয়ার সময় ট্রেনগুলো একদম পুরো ফাঁকা ছিল জানো তো। আমি বলছি হ্যাঁ আজকে তো সবই প্রায় ছুটি, খালি তো তোদেরই অফিস মনে হয় খোলা আছে, আর কোনো অফিস খোলা আছে কিনা কি জানি। বলছে না গো অনেকেরই অফিস খোলা থাকবে, বলছিল তো সবাই যে ছুটি দেয়নি ঈদের জন্য। দেখ সাবধানে যাবি, আর তাড়াতাড়ি একটু চলে আসার চেষ্টা করবি। আজকে তো শনিবার, খুব বেশি দেরি হবে না, কারণ আজকে তো তোমার 4টেই ছুটি হবে, তাড়াতাড়ি চলে আসবে। আগের দিনের ব্লগেতে শ্রাবণী বলছিলে আমিও তোমার মতো ভাবি, শুধু মেয়েকে কি করে মানুষ করব। হ্যাঁ কি বলতো, বিয়ে করলে বিয়ে করা যায়, কিন্তু মেয়ের কি হবে? যাকে বিয়ে করবে সে কি তোমার মেয়েকে মেনে নেবে? মেনে নিলে কতটা মেনে নেবে? সে কি তোমার সমস্ত খরচা বহন করবে? হ্যাঁ মেয়ে যদি একটা ছোট্ট থাকতো, হ্যাঁ 4-5 বছরে, কি খুব জোর হলে 7-8 বছরে, তাহলে না একটা ভেবে চিন্তে দেখা যেত চলো একটা বিয়ে থা করা যায়। কিন্তু এত বড় মেয়ে থাকতে আবার যদি আমি লাভটা বিয়ে করতে যাই, তাহলে আমার মেয়েকে মানুষও করতে পারবো না। মানে আমার জীবনটা তো গোল্লায় গেছে গেছে, মেয়েরটাকেও আমি ঠেলে ঠেলে গোল্লায় পাঠিয়ে দেবো, বুঝলে তো। যার জন্য আমি এই দিকে পাটা মারাইনি। এবারে কোনোদিন যদি ধরো মারিয়ে ফেলি, তখন আবার সব এই তুমি বললে যে বিয়ে করবো না, বিয়ে করলে কেন? হ্যাঁ তাই জন্য আমি গ্যারেন্টি দিই না, আমি নিজেরও গ্যারেন্টি দিই না, কারণ এখনকার দিনকাল ভালো নয়। আর কি বলতো, এই যে সবাই অনেকে বলে না আমার মেয়ে প্রেম করবে না, কিন্তু দেখবে যার মেয়ে প্রেম করবে না বলবে তার মেয়েই বেশি করে প্রেম করবে, এটা হয় না? সেই হিসাবে আমি কথাটা বললাম যে আমি কারোরই গ্যারেন্টি দিই না, আমি আমার নিজের মেয়েরও গ্যারেন্টি দিই না, আমারও গ্যারেন্টি দিই না, কারণ মানুষের মন তো কখন বদলায়, কখন ফুরুস করে গলে যায়, কিছু বলতে পারবে? বলতে পারবে না। তো যাই হোক, মেয়েকে ভালো করে মানুষ করার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করো, এটাই আমি সবসময় বলবো। সুস্মিতা চক্রবর্তী বলছিলে নিজের খেয়াল রাখো, সব কিছু ঠিক আছে। হ্যাঁ গো, নিজেকে সবসময় একটু ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু একটু টেনশন তো থাকে, মানে যেহেতু একা থাকি, কাজ বাজ এখন কিছু করছি না, সেই নিয়ে একটা টেনশন আছে চাপা, সেটা সবসময় বলা যায় না। ঈশিতা চক্রবর্তী বলছিলে তুমি তোমার নিজের মতো করে বাঁচো, ভালো থাকার অধিকার সবার আছে, একদম ভালো আছি, শান্তিতে আছি, কোনো অসুবিধা নেই এখানে, মানে সবই ভালো। খালি একটাই কি বলতো, মানুষের চোখগুলো না যখন মানে কোথাও যাই, অনুষ্ঠান বাড়ি বলো যাই বলো, যখন এমনভাবে চেয়ে থাকে, মনে হয় যেন আমি অনেক বড় অপরাধ করে এখানে দাঁড়িয়ে আছি, কারণ যেহেতু আমি আমার বোনের ফ্ল্যাটে থাকি, বুঝলে তো। মানে আমি তোমাদের সবটা বুঝিয়ে বলতে পারছি না, তোমরা সবাই আমার থেকে ধরো অনেক বেশি বুদ্ধি রাখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ এই যে একটা মানুষের চিন্তাধারা না, এটাকে তো আমি বদলাতে পারবো না, এই দিক থেকে আমি একটুখানি মানে শান্তিতে নেই, জানো তো। বাইরে জোর বৃষ্টি পড়ছে বাবা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এখানটা আমাদের কত জল জমে গেছে। থ্যাংক ইউ শতাব্দী, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। সঞ্চিতা কর্মকার বলছিলে তুমি কোথায় থাকো? আমি তো আন্দুলে থাকি গো। তারও আগের দিনের ব্লগেতে মৌসুমি কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব খুশি হয়েছি। পূজা কমেন্ট করেছিলে, তোমাদের সঙ্গে তো সরাসরি কথা হয় না, তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমেই কথা হয়, তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমেই পরিচিত হয় আমার। হ্যাঁ তো অনেক বন্ধুরা আছে যারা আমাকে কমেন্ট করো না, তারাও আমাকে কমেন্ট করো, তাহলে তোমাদের সঙ্গে আমার একটু আলাপ পরিচিত হবে, ঠিক আছে। তো এখন আমি একটু ছাতু গুলে নিলাম, ছাতুটা একটু গরম জলে গুলেছি, জানো তো গরম জলে ছাতু গুললে না অ্যাসিড হয় না জানো। দিয়ে দুটো বিস্কুট দিয়ে খেলাম, খেয়ে দিয়ে আমি এখন এই ঘর মুছতে চলে এলাম। ঘরটা মুছে চান করে তবে আমি গোপালকে তুলতে পারবো, আর গোপালকে একেবারে দুবেলার খাবার দিয়ে মানে আমি নিশ্চিন্ত হতে পারবো, জানো তো। ওই জন্যে একটু সকাল সকাল মানে কাজটা করে নেওয়ার চেষ্টা করছি। বেশি বাজেনি এখনো, মানে তনু পৌঁছায় না অফিসে, মানে আমাকে এখনো ফোন করে না, তাহলে বুঝতেই পারছো এখনো 10টাও বাজেনি। 10টা বাজলেও পৌঁছাবে, তারই আগে আমার মানে সমস্ত কাজ হয়ে গেছে। চান করতে ঢুকতে যাবো তখন দেখি ফোন করছে, বলছে আমি অফিসে চলে গেছি। আমি ভিজলি না কি রে? বলছে না ভিজে যায়নি।
আমি বলছি ঠিক আছে, তাহলে তুই বসে কাজ বাজ কর, আজকে তো শনিবার, আজকে 4টেই ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি চলেও আসবে। আর আজকে না আমি একটুখানি আলমারিটাকে গোছাবো, জানো তো অনেকগুলো দিন হয়ে গেছে আলমারিটাকে একটু গুছিয়ে থিতিয়ে রাখা হয়নি। আর শাড়ি না এদিক ওদিক হয়ে গেছে, এইসব এখান ওখান যা হয়েছে, তারপরে সোয়েটারগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে থিতিয়ে না রাখলে আলমারিটা একদম ঘন্ট হয়ে আছে। অনেক মানুষের বক্তব্য হচ্ছে, যেহেতু আমি বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে কাজ করছি, একটা অন্যের ফ্ল্যাটে আছি, সেহেতু আমি আর ধোয়া তুলসী পাতা নয়, আমি হয়ে গেছি কচু পাতা। আর তারা যেহেতু স্বামীর ঘরে আছে, স্বামীর সাথে সংসার করছে, তাদের বাইরে বেরোতে হয়নি, সেই জন্য তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা। তা আমি বলি, সব মেয়েরা কিন্তু স্বামীর ঘরে থেকেও ধোয়া তুলসী পাতা হয় না, আর সব মেয়েরা বাইরে বেরোলে কচু পাতা হয়ে যায় না, তারাও অনেকে আছে ধোয়া তুলসী পাতাই থাকে। আমি বাধ্য হয়ে বাইরে বেরিয়েছিলাম, আমার বাইরে বেরোতে একদম ভালো লাগে না। এই যে চাকরিটা ছেড়ে দিয়েছি, দেখবে আমি বাজার করতেও যেতে ইচ্ছা করে না, আমি সামনে থেকে টুক করে একবার বাজারটা করে নিয়ে চলে আসি সপ্তাহে একবার, আর যাই না। আমার মেন কী বলতো, আমার ঘরে থাকতে অভ্যস্ত আমি, মানে আমি ছোট থেকেই, আমার বাবা তো কোনোদিন মানে বলেনি যে বাইরে গিয়ে চাকরি কর কিংবা এটা ওটা কাজ কর, এরকম কোনোদিন আমার বাবা করায়নি। আর আমরা মানে সবসময় ঘরেই থাকতাম। আর যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলাম, তখন তনুর যে দাদু ছিল ঠাকুরদাও পছন্দ করতো না বাইরে কাজ বাজ করা কিংবা বাইরে কিছু কাজ নিয়ে এসে করা, অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে বাইরে বেরোতে হয়েছিল। আর আমি বাইরে বেরিয়েছি শুধু তা নয়, আমি পড়াশোনাও করেছি, আমি কম্পিউটারটাও শিখেছি, তারপরে গিয়ে আমি চাকরি পেয়েছি, বুঝলে তো। আর এই আলমারিটা গোছানো কমপ্লিট হলো। এদিকে তোমার কম্বলটাকে এইভাবে ভাঁজ করে দাঁড় করে রেখে দিয়েছি, এদিকে ব্যাগগুলোকে রেখেছি। আর এদিকে এই যে ব্যাগটা ঝুলছে, এই ব্যাগটার মধ্যে আমি তখন সেলাই শিখতাম, ওখানে তোমার কাটিংগুলো রয়েছে, খবরের কাগজে যে কাটিংগুলো হয় না ব্লাউজের, সার ওই কাটিংগুলোর মধ্যে রয়েছে। আর এইটা হচ্ছে তোমার সেকেন্ড তাকে থার্ড তাকে তোমার চুড়িদারগুলো আছে, আমারও আছে। আর এইখানে হচ্ছে সেকেন্ড তাক, আর উপরটা হচ্ছে শাড়িতে ভর্তি, একদম নিচের তাকে তোমার ওই সোয়েটারগুলো রয়েছে। আর এই দেখো লাউয়ের তরকারি ভাত নিয়ে বসে পড়েছি, ঘড়ির কাঁটা দেখতে দেখতে এখন 2:30 বাজতে যাচ্ছে। খেয়ে দিয়ে বাসনগুলো মাজিনি, বেসিনেই রেখে দিয়েছিলাম, টেবিলটা পরিষ্কার করে মুছে নিয়ে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে ওই তখন 4টে বাজে তুমি ফোন করলে অফিস থেকে বেরিয়ে, ব্যাস তখন একটু ঘুমটা ভেঙে গেল। তারপরে একটুখানি ঘর দোলানটায় ঝাড় দিলাম, বাসনগুলোকে মাজলাম, মেজে তারপরে একটুখানি বসেছিলাম, ভাবছিলাম একটুখানি এর দিকে যাবো, স্টেশন রোডের দিকে যাবো। তারপরে ভাবলাম দূর গিয়ে কী হবে, বেরোলেই খরচা, তার থেকে বরঞ্চ বেরোনোর দরকার নেই, ফল টল তো সবই আছে, এখন যাবো না, ওই জন্য যাইনি। এখন ওই তোমার একটু পপকর্ন ভাজি, আর ওই তোমার দিয়ে খাওয়াবে, চা দিয়ে খাওয়াবে। তনু এসে গেছে, ও মুখ হাত পা ধুচ্ছে, ওই চা আর পপকর্নটা করে তারপরে তনুকে দেবো, আমি খাবো। তনু আবার আজকে বলছে একটুখানি মুড়ি খাবো, একটু গাজর, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কাতে একটু মুড়ি আমি রেডি করে দিয়েছি, মাখছে ও। এখানে পপকর্ন ভাজা হয়ে গেছে, চা তনু আসার সময় দিলখুশ নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে ঝালমুড়ি রেডি হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ, গাজর, চানাচুর। হ্যাঁ না আর দিস না, অনেকটাই দেওয়া হয়েছে, ব্যাস রাখ, ওটা ঢেলে রাখতে হবে। আমার টেবিলে রাখ না, টেবিল পরিষ্কার করে মোছা। হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে মেখে একদম সুন্দর করে খাওয়াবে। এটা হচ্ছে শনিবারের স্পেশাল। ট্রেনে ট্রেনে দেখে এরকম ভাবে ঝালমুড়ি বিক্রি হয়, তো সেই জন্য বাড়িতে এসে শনিবার মাঝে মধ্যে মাখা হয়। 10 টাকা দিয়ে কেনা করে না, একদিন আমি সেও ভাজি কিনে নেবো। আচ্ছা সেও ভাজি কিনে নেবো, তুই ঘুগনি বানিয়ে নেবো। আচ্ছা, আর এগুলো সব কেটে রাখবি। ঠিক আছে, কেটে রাখবি, আর তখন খাওয়া হবে। ওয়াও, কি সুন্দর বানাচ্ছে দেখো না, তনু ঝালমুড়িটা খুব ভালো বানায়, খেতে হেভি লাগে। ওটা খাওয়া। চলো চা খেয়ে নি। আর এখন রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আজকে তোমার চাউ হবে, জানো তো, রাতেরবেলা রোজ রুটি খেতে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম এক কাজ করি, 2টো ডিমকে ফাটিয়ে দিই, একটু আলু একটু গাজরকে কুচিয়ে নিয়েছি, নিয়ে ওই দিয়ে চাউ করবো। চাউটা খুব ভালো খেতে হয়েছিল, চাউতে না একটুখানি আদাকে গ্রেট করে দিয়ে দিলে না চায়ের টেস্টটা খুব সুন্দর হয়, জানো তো। আর এই আমার রেডি হয়ে গেল চাউ, এবার তনুকে দেবো, আমি খাবো গরম গরম চাউ।
আর খেয়ে দিয়ে ওই বাসনগুলো আছে কটা, ওই বাসনগুলো একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, গ্যাসটা মুছতে হবে। কালকে তো রবিবার, এমন কিছু তাড়াহুড়ো নেই, না করলেও চলবে, কিন্তু আমার যেহেতু অভ্যেস হয়ে গেছে তো এখন আমি এটা মানে করি। আর এই এখন বুনুর সঙ্গে একটু কথা বলছিলাম, বলতে বলতে এই এখন তনুকে একটু চাউটা দিই, দিয়ে তারপরে আমিও নিয়ে এসে বসবো। আর সসটা কে দেবে? সসটা দিসনি কেন? উফ, চাউমিন কবে রান্না বান্নাটা শিখবে বলতো? সোয়া সস কিচ্ছু দেয় না। ঘড়ির কাঁটা এখন 1:45 ঘরে। আমি এই ঘরে বসে এডিট করছিলাম, ও ঘরে করছিলাম, তনু পড়ে ও ঘরে গেল শুতে। এবার ও শোবে, ওর সামনে বসে বসে তো আমি আর বক বক করতে পারবো না, ওর ঘুমের ডিস্টার্ব হবে। ওই জন্য আমি কী করলাম, ও ঘর থেকে ঘরে চলে এলাম। এই ঘরে আসার পর কুকুরে এত ঝাউ করতে শুরু করলো, মানে কি বলবো, আমি আর এডিট করতে পারছিলাম না। চুপ করে বসে তনু চানাচুর নিয়েছিল, চানাচুর থেকে বাদাম বেছে বেছে খাচ্ছিলাম। কি করবো, কি বসে বসে কত ফেসবুক দেখবো, ওই জন্য বাদাম বসে বসে খাচ্ছিলাম। খেতে খেতে আমি বলি এক কাজ করি, কুকুরগুলো কি বন্ধ হবে না, তারপরে কতক্ষণ পরে বন্ধ হলো তবে গিয়ে একটু এডিট করবো, তাও 2-1টা জায়গা শুনতে পাবে কুকুরের ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই এখন 1:45 বাজে, ডাউনলোডে বসাবো না, এই যে কথাগুলো তোমাদের সঙ্গে বলছি এটা এখানে একটু অ্যাড করবো, পরে রেখে দেবো, সকালবেলা উঠে ডাউনলোডে বসাবো। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আজকে রাখি, টাটা।